পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। শত শত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কখনো আবার ইচ্ছে হয় রবি ঠাকুরের মতো শান্ত সুরে বর্ষার গান ধরি। প্রতি মুহূর্তে শত ইচ্ছেকে অনিচ্ছায় দিতে হয় শরীর সমাধি, মনের কোনো গোপন তুলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আমার স্বরচিত একটি কবিতা পড়ে শোনাচ্ছি। আজ হতে শতবর্ষ আগে দেখেছিলাম সমুদ্র সৈকতে অনিন্দ সুন্দর এক মুহূর্ত, পায়জামা পাঞ্জাবি পরিহিত, কাঁধে জড়ানো শাল, বাতাসে উড়ছে এলো চুল। আজ স্মৃতিতে জলজল সেই মায়াবী রূপের সিঞ্চিত জল, অর্ণব বুকে স্মৃতি বেতা। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পায়াছি হেটা বলাইয়া যাবে কোথায়, একলা পায়াছি হেটা বলাইয়া যাবে কোথায়। চৌদিকে ঘিরে আর রাখবো, চৌদিকে ঘিরে আর রাখবো সব সখী গনে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মারো বন্দির গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্দির গায়ে। ছিটায়া দো ছোঁয়া চন্দন, ছিটায়া দো ছোঁয়া চন্দন ওই রাঙা চরণে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। দিন হিয়ার যাবে কোথায় বন্দের চরণ। ম্যাডাম ম্যাডাম মনে দেখছি ম্যাডাম। Thank you.
বড় বলছে ওটা তো বুঝাইতে পারতাম না লরিও কম কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া, চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে। বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে।
উৎসবে ফিরে যাই স্বর্ণালী শৈশবে। সে যে আমাদের বিদ্যা নিকেতন, কিশোরী মোহন, কিশোরী মোহন, কিশোরী মোহন। এসো মিলে আনন্দ উৎসবে ফিরে যাই স্বর্ণালী শৈশবে। সে যে আমাদের বিদ্যা নিকেতন, কিশোরী মোহন, কিশোরী মোহন, কিশোরী মোহন। হ্যালো, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথিদেরকে নিয়ে মঞ্চে। আপনাদের সহযোগিতা চাই, আপনারা নিজ নিজ জায়গায় বসবেন। গায়ে আপনারা সবাইকে একটু খেয়াল করবেন, সবাই জায়গায় একটু বসতে হবে। ধন্যবাদ। আলোকের অভিসারে আমরা সাদা আর সবুজের পাখিরা, আলোকের অভিসারে আমরা সাদা আর সবুজের পাখিরা। খালি আনন্দ, খালি উচ্ছ্বাস সব দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন হইল যারা এখানে প্রাক্তনীরা তাদের কথা বলছে। তারা সবাই নিজেদের কথা যেরকম মনে করবেন, বন্ধুদের কথা মনে করবেন, শিক্ষকদের কথা মনে করবেন, যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। কিন্তু আগামী প্রজন্মের কথা আমাদের একটু ভাবতে হবে, নতুন প্রজন্মের কথা, যারা এখন পড়ালেখা করছে, যারা এই সিলেট অঞ্চলের সন্তান অথবা যারা বাইরে থেকে এসে আমাদের এই বিদ্যাপীঠগুলোতে যারা পড়ালেখা করছে, তাদের কথা ভেবেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সাজানো। আমার সবসময় মনে হয় এই সিলেট অঞ্চলে শতবর্ষী অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আছে, কিন্তু আমরা কতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এই বিদ্যাপীঠের মতো আছে, উত্তর কিন্তু খুঁজে পাই না। পাই না একটি কথা যে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের সূচকে অনেক এগিয়ে, তার সাথে সিলেটের সিলেটের যেটাকে আমরা বলি পার ক্যাপিটা ইনকাম, সেটা কিন্তু অনেক অঞ্চলের তুলনায়, কিন্তু সামাজিক উন্নয়নের সূচক যেগুলো আমরা বলি, যেমন মাতৃমৃত্যুর হার, যেমন বাল্য বিবাহের হার, যেমন ঝরে পড়ার হার, এগুলোর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। এবং সিলেট এখানে সবার উপরে অবস্থা। কেন? আত্মজিজ্ঞাসার জায়গা থেকে আমরা শুরু করি। আত্মপুষ্টি অনেক কিছু আছে, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি বাংলাদেশের গ্রামে গঞ্জে অন্তত 1000 শিক্ষা
আমি ভিজিট করেছি সারা বাংলাদেশে, বিভিন্ন অঞ্চলে চাষে এরকম এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় নেই। এত বড় ঐতিহ্য সিলেট অঞ্চলে আছে, অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে। আমি যদি অগ্রগামীর কথা বলি, উইমেন্স কলেজের কথা বলি, এমসি কলেজের কথা বলি। আমি গত বছর নদীর বাজার স্কুলে গিয়েছিলাম, কুলাউড়া থেকেও 52 কিলোমিটার ভেতরে, সেটাও 100 বছর পালন করতে ঠিক ভাষার জমিদারের কাছে। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকতে আমরা কেমন পিছিয়ে আছি অন্যান্য জায়গায়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে আমাদের এই আয়োজন, আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা বলবেন যে কেন। সেটার চেয়ে বড় হলো আমরা কি করে এই পথ পাবো। আমি নিজে খালি লেখাপড়া শিখে সামনে যাবো, অন্যরা যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে আসবো। এটাই তো হচ্ছে আমাদের মূল্যবোধের সবচেয়ে বড় জায়গা। আপনারা একটা কথা বলে আমি ওনাদের কাছে যাবো, দু একটি প্রশ্ন করবো ওনাদেরকে। আজকে ওনাদেরকে জানানো হয়েছে যে এইভাবে আমরা সাজাবো। আমি গত সপ্তাহে এই শুক্রবারের কথা পরশুদিন এটিএন বাংলার একটি ডিবেট দেখেছি, একটি বিতর্ক প্রতিযোগিতা 11টার সময়, যেটা ময়মনসিংহ ডিভিশন আর ঢাকা ডিভিশনের মধ্যে একটা কম্পিটিশন ছিল, সেমিফাইনাল। আমি ছিলাম প্রধান অতিথি হিসাবে সেখানে। সেখানে ময়মনসিংহ ডিভিশন থেকে শ্রেষ্ঠ বক্তা হয়েছে ওর ইন্টারমিডিয়েট পড়ে নেই। সে একটা কথা বলেছিল যে আমরা দারিদ্র সীমা করে উঠেছি, কিন্তু সম্ভবত চরিত্র সীমা নিতে চলে। এত বড় একটি কথা ইন্টারমিডিয়েটে সেই নেত্রকোনার একটি মেয়ে। তো সেই জায়গায় আমাদের কি অবস্থা? সিলেট অঞ্চলে কেন এখনো বাল্য বিবাহ, কেন এখনো নারী নির্যাতন, কেন এখনো ঘরে বাইরে নারী নির্যাতন? আমার নিজের অভিজ্ঞতাটা বলে ওনাদের কাছে যাচ্ছি। এই যে নারী নির্যাতনের জায়গায় আমাদের একটা তথ্য আছে, সরকারি তথ্য। এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশের নারীরা 80% করে নারী কোনো না কোনো সময় জীবনে নিজের ঘরেই নির্যাতিত হয়ে থাকে। আমরা বিশ্বাস করতে পারিনি অনেক সময়, কিন্তু এটা কিন্তু মাঠে গেছি এরকম গ্রামের মেয়েদের কাছে। কথাটা কি সত্যি? গ্রামের মেয়ে মহিলাদের তো কোনো গণিতা না, সোজা বলেছে এটা সত্যি, জামাই পিতায় স্বামী পিতায়। কিন্তু আমরা কিছু বলার আগে, আমি এবং আমার সাথে আরো দুজন ছিলেন পুরুষ সমাজ, বলার আগে এক মহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আহা আপনাদেরই পিতায় না? তখন তো উত্তরটা দেওয়ার আগে উনি বললেন, শোনেন আহা আপনারা তো বিল্ডিং বাড়িতে থাকি, বিদায়কে কেউ শোনে না, আমরা বাংলা বাড়িতে থাকি, বিদায়কে সবাই শোনে, সারা গ্রামের মানুষ জানে। এইসব বাস্তবতার মধ্যে আমরা সেই জায়গা থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, বিশেষ করে আজকে ওনারা এখানে উপস্থিত হয়েছে, আমরা কৃতজ্ঞ। আপনারা শুনেছেন আমাদের অধ্যাপক খাতা এবং শামীমা চৌধুরী এবং জাকির সেতু, তিনজনই কিন্তু শিক্ষাবিদ এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে নারী শিক্ষা নিয়ে, সাধারণ সবার শিক্ষা নিয়ে, শিক্ষার্থীকে নিয়ে। সেই জায়গায় আমি ওনাদের কাছে একটু প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলো উত্তরটা ওনাদের কাছে চাইব। দুটো জায়গা থেকে একটি উত্তরটা চাইব। আমি প্রফেসর ফাক্তাকে দিয়ে শুরু করি। একজন পুরুষ মানুষ একটা বড় তালিকা না কেন আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এখানে এসছে। আমরা কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের বাবা, আমাদের স্বামী, আমাদের সন্তান, ছেলে, তাদের সহায়তা ছাড়া কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। তাদেরকেও কিন্তু কৃতজ্ঞতা জানাতে হবে খুব সহজ হলেই, যে তারা
আমাদের ভালো চালটা কাজে আমি প্রফেসর খাপ্তার কাছে যাই, উনি যেহেতু পণ্ডিত মানুষ, ওনাকে আমি একটি প্রশ্ন করবো। এই যে বাংলাদেশে উন্নয়নের নানা সূত্রে আমরা বলি যে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করতে দৌড়াচ্ছে, তাহলে সেখানে সিলেট অঞ্চলে নারী শিক্ষার ব্যাপারে সিলেট কেন এখনো অগ্রগতি হতে পারেনি? কেন এখনো অনেক দিক থেকে সাক্ষরতার হার সিলেট অঞ্চলে কিন্তু কম। আমি শিক্ষার হার বলছি না, সাক্ষরতা। তারপরে আর কি হলো, মেয়েদের ঝরে পড়া হার, মাধ্যমিক যত উপরে উঠতে থাকে তত ঝরে পড়তে থাকে। উনি তো অধ্যাপক মানুষ, এটা আমি ওনাকে তথ্য উপাত্ত থেকে বলব না, বলতে যদি পারেন ভালো, কিন্তু যদি আরো সহজ করে বলতে পারেন যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি। অধ্যাপক আবুল খাত্তার। কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের এই আঙিনায় মদন মোহন কলেজের একজন শিক্ষককে একটি বিষয় জানার জন্য বলা হয়েছে যে আমরা উন্নয়নের সূচকে বাংলা একটু এগিয়ে যাচ্ছে, কিন্তু সাক্ষরতা কিংবা নারী শিক্ষার ক্ষেত্রে এই সিলেট অঞ্চল কেন অতটা পিছিয়ে পড়েছে, এই জিজ্ঞাসা রাশেদা আপা আমাকে একটু শিক্ষক থেকে জানার চেষ্টা করেছেন। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে বিষয়টি বলার চেষ্টা করব, সেটা হয়তো পরিসংখ্যানগত দিক দিয়ে নয়, তো আমার বহু বিশ্বাস এবং অভিজ্ঞতা। আমি একটু আগে বলেছি মদন মোহন কলেজের একজন শিক্ষক, আপনারা সবাই জানেন 77-এর আগে মদন মোহন কলেজে কোনো ছাত্রী ভর্তি দেওয়া হচ্ছিল না। আমি প্রথম ব্যাচ বলবো, যখন দ্বাদশ শ্রেণী পড়ি, তখন আমাদের ব্যাচে ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া শুরু হওয়ারও কিছু কারণ ছিল। কি কারণ? কেটে পাল চৌধুরী, কৃষ্ণ কুমার পাল চৌধুরী ছিলেন। তিনি দেখলেন যে ক্রমহ্রাসমান ছাত্র সংখ্যা কমে যাচ্ছে মদন মোহন কলেজে, শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এখন এই অবস্থায় কি করা? স্টাফ কাউন্সিল নিয়ে স্যার বসলেন। তারপর ডিসিশন হলো যে না, আমরা যেহেতু ছেলেদের ভবিষ্যৎ অবস্থা, অর্থাৎ মেয়ে ছেলেদের আমরা এখানে ভর্তির সুযোগ দেব, কেননা অন্যান্য কলেজে মেয়েরা এখানে ভর্তি হয়। মদন মোহন কলেজ পার্ট অফ দি সিটি, অর্থাৎ এখানে মেয়েদের সুযোগ সুবিধা যদি বাড়ানো যায়, তাহলে আমরা আমাদের ছাত্র সংখ্যা পেয়ে যেতে পারি। একই ব্রিটিশ শিক্ষকদের আত্মীয় পরিজন, বোন, ভাগ্নি, ভাতিজি, এইরকম করে আত্মীয় স্বজনকে আস্তে আস্তে ভর্তি করা হলো। এবং পরের বছর দেখে গেল ছাত্র সংখ্যা বেড়ে গিয়েছে, এবং বেড়ে যাওয়ার কারণে আমার সময় হয়তো 2,000-2,500 মতো ছাত্রছাত্রী ছিল, 2,000-2,500, আর এখন বর্তমানে 10,500-এর উপরে আছে মদন মোহন কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা। এবং এই সময়ে মদন মোহন কলেজের যে ছাত্রীর সংখ্যা, সেটা ইন্ডিকেট করে যে আরেকটি মহিলা কলেজ এই সংখ্যক ছাত্রী দ্বারাই চালানো সম্ভব। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা প্রথমে কৃষ্ণচর পাল চৌধুরীর উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি উদ্যোগ গ্রহণ করলেন নারীদের এই শহরের কেন্দ্রস্থলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ দিতে হবে, এবং সেটা দেওয়া হলো, খুলে দেওয়া হলো। আগরটা খুলে দেওয়া হলো। আগে একটা ভাব ছিল না, ওইখানে যা যাবে না, মদন মোহন কলেজে ইম্পসিবল, কোনো ছাত্রী ভর্তি হতে পারবে না। অবশ্য আরেকটি ব্যাপারে সেটা কৌতুক প্রশ্ন আমাকে বলতে হয়, আমার শ্রদ্ধা অধ্যক্ষ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, আপনারা সবাই নাম জানেন। তিনি কৌতুক প্রশ্নে
প্রায়শই বলতেন টিচার্স কমন if you want to welcome to all, please come Madan Mohan College. If you want to unknown to all, please go to Women's College. এটার কারণটা কি স্যার ব্যাখ্যা করেছিলেন যে ছাত্রদের কলেজে যেসব শিক্ষক বা শিক্ষিকা পাঠদান করা তাদের পরিচিতি এবং জনপ্রিয়তা শহর থেকে শহরতলি পর্যন্ত ছড়িয়ে পড়ে, কিন্তু মেয়েদের কলেজে যখন কোনো শিক্ষক পাঠদান করা তখন দেখা যায় মেয়েরা ওই পাঠ গ্রহণ শেষে পরীক্ষা পাস করে যখন কলেজ থেকে বেরিয়ে যায় এরপরে ওই শিক্ষককে খুব একটা চেনে বা চিনে না এইরকম একটা ভাব দেখায়। এখন মনে হতে পারে নজরুল ইসলাম চৌধুরীর কথাটা কিছুটা পার্সিয়াল, কিন্তু আমি বলবো রাশেদা আপা যে বিষয়টি জানার চেষ্টা করেছেন আমি সেই দৃষ্টিতে বলবো আমাদের সমাজ আমাদের পারিবারিক সংস্কৃতি এমন এক পর্যায়ে গিয়েছে, মহিলা কলেজ থেকে একটি মেয়ে ছেলে পাস করেছে, তার বিবাহ হয়েছে, স্বামী প্রবর্তী তার সঙ্গে আছে, কিন্তু সে সাহস করে তার শিক্ষক যদি পাঠে জানো অনেক সময় সে ইতস্তত করে এই শিক্ষককে সে সম্বোধন করবে কি করবে না। এটার অর্থ কি এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদের উপর এইরকম একটা সংকোচন নীতি আরোপ করে, যে কারণে আমাদের নারীদের যে স্বতঃস্ফূর্ততা জীবনে চলার প্রতি যে স্বতঃস্ফূর্ত গতি আছে, তার শিক্ষককে সে সালাম করবে বা অথবা জিজ্ঞেস করবে, কুশলাদি জিজ্ঞেস করবে, এর মধ্যেও কিন্তু স্বামী প্রবর্তী বাঁকা চোখে দেখে। এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের একটা দৃষ্টি আমি মনে করি। সেই অর্থে এখানে নজরুল ইসলাম স্যার ঠিকই বলছেন, if you want to unknown to all, please go to Women's College. এটা নারীদের দোষ নয়, এটা পুরুষতান্ত্রিক সমাজের পুরুষালী মনোভাবের রূপ এবং এটাই সত্য। এখান থেকে বেরিয়ে আসতে হবে, আর যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজি কিংবা আমার নিকট আত্মীয় এরা কিন্তু একটা এমন এক অ্যাটমসফিয়ারে পাঠ গ্রহণ করবে, চলাফেরা করবে। এখন যেমন এই আঙ্গিনায় আমরা সবাই আছি, সবার মধ্যে যে আনন্দযজ্ঞ, একটু আগে যে ধামাই গানের সঙ্গে যে নৃত্য পরিবেশিত হলো, এখানে স্বতঃস্ফূর্ত হয়ে সবাই সিনিয়র জুনিয়র সবাই ছুটে আসছেন। কি জন্য ছুটে আসছেন? একটা পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য ছুটে আসছেন। যদি এখানে পরিবেশ ওইরকম ভাবে না থাকতো তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো ক্রমেই এইরকম একটা গানে নৃত্য সহযোগে পরিবেশনের কোনো ইচ্ছে আমার মধ্যে জাগত না। ওই যে ইচ্ছেকে সংকুচিত করা, ইচ্ছেকে দাবিয়ে রাখা, এই দাবিয়ে রাখার সংস্কৃতি আমাদের সমাজে যে যতক্ষণ চলবে, আমাদের নারীর যে স্বতঃস্ফূর্ত একটা ধারা, স্বতঃস্ফূর্ত মনোভাব, এই স্বতঃস্ফূর্ত মনোভাবটা বাধাগ্রস্ত, বাধাগ্রস্ততার কারণে নারী শিক্ষার ধারাটা ক্ষয়িষ্ণু হচ্ছে, কমে যাচ্ছে এবং এই অবস্থা চলতে যায়। অনেক 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 ধন্যবাদ। আমরা এই বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। একটা কথা উনি বলেছিলেন যেটা ইতিহাস হয়ে গেছে, দাবাইয়া রাখতে পারবে না। আমাদের কি দাবাইয়া রাখতে পারবে? এই যে নতুন প্রজন্ম কিন্তু সোচ্চার ভাবে বললো না, দাবাইয়া রাখতে পারবে। তো যে কথাটা বললেন আমাদের অধ্যাপক এবং কথা করতে, কারণ উনি অনেক শিক্ষার্থীকে শিক্ষা দান করেছেন এবং তার সেই শিক্ষা পেয়ে অনেকে ভিন্ন হয়েছে। উনি একটা কথা বলেছেন, উনি কিন্তু একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, যেটা বলেছেন যে এটা পুরুষ নয়, পুরুষতন্ত্র। এই পুরুষতান্ত্রিক মানসিকতাটা থেকে উত্তরণ ঘটানো দরকার আমাদের, এবং সেটা একটা উত্তরণের পথ। না হলে কিন্তু এই বিষয়টি থেকেই যাবে, মেয়েরা পেছনে থাকবে এবং
আসলে কে পালের মতো যারা আছেন শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, যারা আগে পথ করে দিয়েছেন। উইমেন্স কলেজের কথা এসছে, উইমেন্স কলেজ যখন বন্ধ হতে বসছিল তখন কিন্তু 5 জন পুরুষই সেটাকে খোলার ব্যবস্থা করেছে, সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, কারণ তাদের জন্য আজকে মেয়েরা অনেক দূর এসছে এবং এটা স্বীকার করতে হবে, পুরুষ নয়, পুরুষতান্ত্রিক মানসিকতা আমাদেরকে পিছিয়ে থাকে, সেটা আমাদের সংস্কৃতির একটা অংশ। সেখানে আমি এখন আসবো আমাদের শিক্ষা সংস্কৃতি, বিশেষ করে গ্রামীণ ভাবনা নিয়ে অনেক কাজ করেছেন আমাদের জাফর সেতু সহযোগী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাকে আমি অনুরোধ করবো, এটা কি আদৌ আমাদের বাঙালি সংস্কৃতির অংশ, না সিলেটি সংস্কৃতির অংশ, না কিসের জন্য আমাদের মেয়েরা সরে যায়, বাল্য বিবাহের শিকার হয়, মাতৃমৃত্যুর শিকার হয়, কিসের জন্য, কোন সংস্কৃতি এটা? এটার ব্যাপারে ওনার গবেষণার অর্থ অনেক তথ্য আছে, কিন্তু আজকে বলবো যেহেতু সময় সংখ্যা। আপনারা খেয়াল করবেন যে বিগত 2000 বছরের ইতিহাসটা যদি আমরা দেখি, সেই ইতিহাসে নারীর প্রতি কিন্তু আমরা সুবিচার করি, এটা হলো সবচেয়ে বড় সত্য। এবং আবার ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি এবং মনোভাব, এটা আমার খুবই ভালো লেগেছে। এই যে নারীর প্রতি সুবিচার আমরা করিনি বা পরবর্তী পর্যায়ে নারীর যে উত্থান, তার পেছনে কিন্তু নারীদের বড় ভূমিকা তো আছেই, কিন্তু তার পেছনে কিন্তু পুরুষদেরও কিন্তু বড় ভূমিকা আছে। সেই আলোচনা এখন করে যাচ্ছে। যে জায়গা থেকে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে নারী মানুষ, নারী নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই, সেই লড়াইটা কিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কারণ বিভিন্ন সভ্যতায়, ধর্মে, সমাজে নারী সম্পর্কে যে মনোভাব আপনারা জানেন। খ্রিস্ট ধর্মে বলা হয়েছে নারী হচ্ছে নরকের দ্বার, দরজা। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াই অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হই। গত বছর নতুন ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা যারা এখানে ভর্তি হয়েছ, ছেলে এবং মেয়ে, তাদের মেধার দিক থেকে সকলেই সমান। একটি ছেলে দাঁড়িয়ে বলল, স্যার আমি আপনার কথার সঙ্গে একমত নই, কারণ নারীরা পুরুষের সমকক্ষ হতে পারে না। এটা হলো তার একটা দৃষ্টিভঙ্গি, এবং এই দৃষ্টিভঙ্গি তার ভেতরে কিন্তু রোপণ করা হয়েছে। কে রোপণ করেছে, কারা করেছে, কিভাবে করেছে, আমরা যদি কথা বলতে যাই আপনারা কোনোভাবেই এটা ব্যক্তিগতভাবে নিবেন না, কারণ এটাই হলো বাস্তবতা। যে বিষয়টা আবুবকর বাক্তা বলেছে, পুরুষতন্ত্র নারীর বিকাশের পথে সবচেয়ে বড় বাধা এই পুরুষতন্ত্র, এবং এই পুরুষতন্ত্রকে মজবুত করেছে আরো 2টি শক্তি। একটা হচ্ছে ধর্ম এবং সকল ধর্ম, এবং আরেকটি হচ্ছে প্রথম থেকে সামন্তবাদ আর আজকে পুঁজিবাদ। পুঁজিবাদী মানসিকতা বা পূর্বে সামন্তবাদী মানসিকতাই পুরুষকে পুরুষতন্ত্রের অগ্রনায়কে রূপান্তরিত করেছে এবং নারীর অগ্রযাত্রাকে নানাভাবে ব্যাহত করেছে। এবং নারীর এই অগ্রযাত্রাকে ব্যাহত করেছে 2টা দিকে। প্রথম দিকটা হচ্ছে শারীরিকভাবে, এবং দ্বিতীয় দিকটা হচ্ছে মেধাগত দিক থেকে কিংবা মনগত দিক থেকে। নারীকে কিন্তু পুরো সভ্যতাই শারীরিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দেয়নি, একইভাবে মানসিকভাবেও বিকশিত হওয়ার সুযোগ দেয়নি। যে সুযোগ পরবর্তীকালে হয়েছে সেটা সংগ্রামের ভেতর দিয়ে। আপনারা জানেন আমাদের দেশে যখন নারী শিক্ষা প্রচলন ঘটে 8ম শতকে, তখন এমনও হয়েছে যে সমস্ত পরিবার থেকে মেয়েদেরকে স্কুলে পাঠানো হলো
সেই সমস্ত পরিবারের সঙ্গে সমাজ মানে ওদেরকে সমাজচ্যুত করা হয়েছে। এবং যে সমস্ত মেয়েরা স্কুলে যেত তাদেরকে খারাপ মেয়ে হিসেবে কিন্তু ভূষিত করা হয় এবং সেটা সামাজিকভাবে নারী সেই অচলায়তন ভেঙেছে, অচলায়তন ভেঙে আজকে এই জায়গাতে পৌঁছেছে। এবং নারী পুরুষের সমকক্ষ কিছুতেই হতে পারবে না, নারী বিজ্ঞানী হতে পারবে না, নারী দার্শনিক হতে পারবে না, নারী রাষ্ট্রনায়ক হতে পারবে না, নারী বৈমানিক হতে পারবে না। এই যে অভিধা বা এই যে মানসিকতা আজকে কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। এবং কোনো অবস্থায় একজন নারী পুরুষের যে অসমকক্ষ সেটা কোনোভাবেই আজকে মেনে নেওয়া যায় না। এটা বৈজ্ঞানিক যেমন সত্য, সমাজগত বাস্তবগত সত্য কিন্তু এখানে। তো যে কথাকে আমি বলতে চেয়েছিলাম সিলেটের প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করবেন যে কারণে সিলেট পিছিয়ে গেল, যেটা বাল্য বিবাহ বলি বা সাক্ষরতা বলি বা নারীর উচ্চশিক্ষার দিকটা বলি, সেটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করবো এটা সিলেটের ইতিহাস আছে। আপনারা জানেন যে 1874 সালে সিলেট কিন্তু বেঙ্গল থেকে বেরিয়ে আসামের সঙ্গে যুদ্ধের মধ্যে উপনিবেশিক শাসন ব্যবস্থায় আসামের সঙ্গে শ্রীহট্টকে ঠেলে দেওয়া হয়। এবং পরবর্তীকালে 1947 সালে সিলেট কিন্তু পূর্ব বাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে রেভান্ডার মাধ্যমে যুক্ত হয়। আমার কথা হচ্ছে এই যে বাংলার সঙ্গে যুক্ত হওয়ার পরে কিংবা বাংলার সঙ্গে যখন বিচ্যুত হলো তারপরে সিলেট কিন্তু দুই সময়ে কিন্তু আসামের এবং বঙ্গের প্রান্তিক অঞ্চল ছিল, যে কারণে শিক্ষাগত দিক থেকে অবকাঠামোগত দিক থেকে এই সমস্ত নানা রাষ্ট্রিক এবং সামাজিক দিক থেকে সিলেট নানা ধরনের আনুকূল্য পায়নি। সেই আনুকূল্য না পাওয়ার কারণে সিলেট নানাভাবে শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তারপরেও সিলেটের নারীদের যে অগ্রযাত্রা সেটা আপনারা অনেকেই জানেন এবং বিস্মিত হবেন যে আমরা বেগম রোকেয়ার কথা বলি। বেগম রোকেয়ার স্কুলে কাজ করতেন আয়েশা খাতুন চৌধুরী, তিনি কিন্তু সিলেটের ছিলেন। আমরা কিন্তু অনেকেই ওনার নামই জানি না। আয়েশা খাতুন চৌধুরী বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য যে ঘনিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন তারই একজন অগ্রনায়ক কিন্তু আয়েশা খাতুন ছিলেন, তিনি সিলেটের মহিলা ছিলেন। এবং বেগম রোকেয়া যে কর্তাকতা নিয়ে অনেক লেখা লিখেছেন, আপনারা শুনলে বিস্মিত হবেন। এই সিলেটে জুবেদা খাতুন চৌধুরী 1925 সালে যুগবাণী পত্রিকায় কিন্তু অবরোধতার বিরুদ্ধে কলম ধরেছেন। শুধু তাই নয়, আপনারা এও জানেন যে কাজী নজরুল ইসলাম যখন 1927 সালে সিলেটে আসেন তখন কিন্তু জুবেদা খাতুন সেই টাউন হলে পুরুষের পাশাপাশি অবরোধতা ভেঙে কিন্তু তিনি পুরুষের সমান কাতারে কাজী নজরুল ইসলামের সঙ্গে যোগদান করেছিলেন। এই যে বাস্তব পরবর্তীকালে আমরা এটাও জানেন যে ভাষা আন্দোলনের সময় সিলেট থেকে নারীরা মিছিল বের করেছিল এবং এটা টোটাল বাংলাদেশের মধ্যে প্রথম কিন্তু ভাষা আন্দোলনের রাজপথে নারীরাই গিয়েছিল এবং সেটা হচ্ছে সিলেটের নারীরা। এবং আপনারা লক্ষ্য করবেন, আমি কয়েকজন নারীর কথা বলি, যেমন কৃষ্ণপ্রিয়া চৌধুরী 1894 সালে নারীর অধিকার, নারী শিক্ষার অধিকার নিয়ে তিনি বই লিখেছেন। ফরিদগঞ্জের মহিলা তিনি ছিলেন। জুবেদা খাতুনের কথা তো আমি বললাম। হেমন্ত কুমারী চৌধুরী নাম আপনারা জানেন, তিনি গভর্নমেন্ট গার্লসকে প্রতিষ্ঠা করেছিলেন। সরুনলিনী দত্ত, স্বর্ণবালা, সুহাসিনী দাস, হেনা দাস, লীলানাথ এবং জিল খান, তিনি আসামের প্রথম নারী, তিনি অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট হয়েছিলেন। এই যে সিলেটের ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতা পরবর্তীকালে কিভাবে লঙ্ঘিত হলো, কেন লঙ্ঘিত হলো, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় বা এটা এই কারণটা আমাদের খুঁজতে হবে ভবিষ্যৎ উত্তরণের জন্য। তো আমার মনে হয় এই যে কথাগুলো আমরা বলছিলাম যে পুরুষতান্ত্রিক মানসিকতা কিংবা ধর্ম কিংবা সামন্তবাদ বা পরবর্তীকালে পুঁজিবাদী মানসিকতা, এসব বিষয় নারী অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করেছে। একই সঙ্গে কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে কত দিক থেকে কিন্তু নারী স্বাবলম্বনে যেতে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। একজন পুরুষ স্বাভাবিকভাবে যে সমস্ত চিন্তা করতে পারে, একজন পুরুষ যেভাবে তার মত প্রকাশ করতে পারে, একজন পুরুষ যেভাবে কবিতা লিখতে পারে, একজন পুরুষ যেভাবে অনায়াসেই তার মনের কথাগুলো প্রবন্ধ আকারে লিখতে পারে, আমাদের সমাজে একজন নারীকে কিন্তু
সেই সমস্ত কথাগুলো বলতে গেলে তাকে অনেক চিন্তা করে বলতে হয়, এমনকি অনেক কথা তারা বলতে পারেন না, চিন্তা পুরো ঘটে না তাদের সৃজনশীলতার মাধ্যমে। সমানভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন খেলাধুলা থেকে শুরু করে একদম নৃত্য কিংবা গান বা কবিতা আবৃত্তি বা এই জাতীয় যত কর্মকাণ্ড আছে, এই সমস্ত কর্মকাণ্ডে কিন্তু পুরুষের মতো বা ছেলে শিশুর মতো কিন্তু নারী শিশুরা অনায়াসেই কিন্তু সেই সমস্ত কর্মকাণ্ডে যোগদান করতে পারে না বা করতে দেওয়া হয় না। আজ 2020 সালেও 2020 সালেও, কারণ সেক্ষেত্রে নারী এবং পুরুষকে ভিন্নভাবে দেখা হয়। আর আমার মনে হয় আরেকটা বিষয় সিলেটের নারী শিক্ষার ক্ষেত্রে বা নারী পশ্চাৎপদের বড় ভূমিকা, সেটা হচ্ছে ইউরোপ গমনের বিষয়টা। ধরেই নেওয়া হয় যে আমাদের মেয়েরা পড়াশোনা করে কি হবে, সেই পর্যটককে লন্ডন যেতে হবে এবং লন্ডন গিয়ে ওইখানে সে রান্না করতে হবে, অতএব এত পড়াশোনা করে লাভ নেই। এই মানসিকতা আমার মনে হয় আমাদের এই অঞ্চলে নারী অভিযাত্রাকে একটা বড় বাধা হিসেবে কাজ করে। আবার অনেক 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 ধন্যবাদ। এই যে ক্রীড়াক্ষেত্রে কিন্তু নারীরা এগিয়ে অনেক, কিন্তু সিলেট অঞ্চলে এখনো পিছিয়ে, এটার প্রতি উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আরেকটি বিষয় যে অনেকের নাম উনি বলেছেন যারা বিভিন্ন সময়ে নিজের অঞ্চলে নিজের কাজে দেদীপ্যমান ছিল, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে কাজ করেছেন। আমি জাফির সাথে একটি অনুরোধ করব, রোকেয়া সাখাওয়াত হোসেন কখনো নিজের নামের সাথে বেগম কথাটা ব্যবহার করেননি। এটা আমরা ভুল করে ওনাকে বেগম রোকেয়া বলি। রোকেয়া হল বেগম রোকেয়া হল, রোকেয়ার স্মরণী বেগম রোকেয়া না, ওটা ব্রিটিশের দেয়া থাকবে। আমরা বেগম কথাটা ব্যবহার না করলে ভালো হবে। ওনার কোনো লেখাই নেই বেগম রোকেয়া কথাটা ব্যবহার করেননি, রোকেয়া সাখাওয়াত হোসেন ব্যবহার করেন। সেটাকেই সম্মান জানাবো আমরা। আরো অনেকের কথা কিছু বলেছেন যে ভাষা আন্দোলন ইত্যাদি, সিলেট থেকে অনেক নারী অংশ নিয়েছেন। আমরা জানি অনেকেই আছেন যারা আমাদের পূর্বসূরি অনেকে ছিলেন, আমরা আশা করবো আমাদের উত্তরসূরি অনেকে থাকবেন যারা সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সিলেট অঞ্চলে জন্ম নিয়েও নেতৃত্ব দিয়ে দেবেন। একটা গর্ব করার বিষয় আছে কিন্তু সারা বাংলাদেশে, যেটি হলো যদি আমরা 91 সাল থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার করি, 29 বছর বাংলাদেশের সরকার প্রধান নারী। পৃথিবীর ইতিহাসে নেই, আছে সভ্যতার ইতিহাসে নেই নারী সরকার প্রধান। এটা আমাদের একটা গর্ব করার বিষয়, কিন্তু গর্ব করতে গিয়ে নিজেদের দায়িত্ব কর্তব্য নিজেরা সামনে যাওয়া নয়, অন্যদেরকে নিয়ে আসা, যেটা আমাদের শিক্ষক মন্ডলী পালন করে থাকে। সবাইকে সমান শিক্ষা দেয়া, এই জায়গা থেকে আমাদের সবার দায়িত্ব আছে। আমি সম্ভবত আজান করতে একদমই না, আজানের টাইম হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা যারা মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চিন্তা করেন, তারা একটু ভেবে চিনতে, মেয়েটি যদি পড়ালেখার ইচ্ছে থাকে, সামনে এগিয়ে যাওয়ার শখ থাকে, তাহলে আপনারা একটু তার জন্য সহায়তার হাতটা পাবেন। আমরা স্বপ্ন দেখাতে ভুলে যাচ্ছি আমাদের সংস্কৃতিতে। আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখতাম, পড়েছি সিলেটে, গার্লস কলেজে পড়েছি, উইমেন্স কলেজে পড়েছি, গার্লস স্কুলে পড়েছি। আমাদের মা বাবারা তো স্বপ্ন দেখিয়েছেন, আমরা স্বপ্ন দেখানোটা খুব প্রয়োজন, কিন্তু স্বপ্ন দেখলেই হবে না। ইংরেজিতে একটি কথা আছে, brains don't work if you don't। স্বপ্ন সফল হয় না নিজে সফল হতে চেষ্টা না করে। সেই জায়গাটাতে বাচ্চাগুলোকে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু স্বপ্ন দেখাবে। কিন্তু আমি এদের মধ্য থেকেই একদিন হয়তো আমাদের প্রধানমন্ত্রী চলে আসবেন, এদের মধ্য থেকেই দেখা যাবে ক্রীড়াঙ্গনে গোল্ড মেডেল নিয়ে এসছে
মেয়েরা নিয়ে আসছে তো এইবার যত কোর্ট মেরে আসছে দেখছে বেশিরভাগ কিন্তু মেয়েরা। তো এইসব জিনিস চিন্তা করলে আমাদের মেয়েরা কেন সিলেট অঞ্চলের মেয়েরা কেন পিছিয়ে থাকে এটা ভাবা দরকার। এখন আমি আদানের সময় আমাদের একটা বিরতি নিতে হবে, কিন্তু তার আগে আমি শামীমার কাছে যাব। আপনারা সবাই তাকে চেনেন, কিন্তু তাকে আমি অনুরোধ করেছি আমাদের দুই স্যার যে কথাগুলো বললেন তারপরেও আমাদের মূল সমস্যাগুলো কোথায় একটু যদি সংক্ষেপে বলে, আর কিভাবে আমরা উন্নয়ন করতে পারি আমাদের এই অঞ্চলে নারী উন্নয়নে। তো উন্নয়নের জায়গায় একটা কথা বলে কিন্তু আমি উঠে দেব, একটা কথা কিন্তু প্রায় বলা হয়, নারী অংশগ্রহণ অসম্ভব রকম বেড়েছে সব কিছুতে বেড়েছে। লেখাপড়ায় তো বিশেষ করে দৃশ্যমান নারীর অংশগ্রহণ। একটা জায়গায় ওতেই কিন্তু নারীর ক্ষমতায়ন হয় না। অংশগ্রহণ আর অংশীদারিত্ব এই দুটোর মধ্যে তফাৎ আছে। পাওয়ার এন্ড পার্টিসিপেশন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কতজন নারী আছেন বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে, এটা আমাদের ভেবে দেখা দরকার। আমাদের মেয়েদের সাহস দেওয়া দরকার। এখানে যত শিক্ষার্থী মেয়েরা আছে লেখাপড়া করছে বা নতুন প্রজন্ম, আমি একটু হাত তুলতে বলবো তাদেরকে। হাত দেখতে পাচ্ছি না কেন? হাত তুলেছ? তোমরা নিশ্চয়ই আরো লেখাপড়া করতে চাও, মা বাবা বিয়ে দিয়ে দিলে কি মানে ভালো করে বোঝাবে। বিদ্রোহী হওয়ার দরকার নেই, বোঝাতে হবে যে আমি লেখাপড়া করতে চাই। ঠিক আছে, আদালতটা পড়ছে, কিন্তু আমরা এইটুকু সম্মান জানিয়ে আমরা পরে আসি শামীমার কাছে একটু বিরতি দিয়ে। সবাইকে অত্যন্ত ঐতিহ্য, গৌরব এবং সাফল্যের স্মারকী প্রতিষ্ঠান ঈশ্বরমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে 132 বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। নিজের বাসভূমে অনেকদিন পরে আবার ফিরে আসা প্রিয় গ্রামে এটি কত আনন্দের, কত মধুর, সেটি আমরাও গত দুটি অনুষ্ঠানে উপভোগ করেছি। আজকে যেটি অত্যন্ত সময়োপযোগী আলোচনার অবতারণা করেছেন এবং অত্যন্ত ব্যতিক্রমী পন্থায় কথোপকথনের ঢঙে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবতারণা করে আমাদের চিন্তা এবং মনের জগতে আঘাত তৈরি করেছেন আমাদের এক আলোচিত ব্যক্তিত্ব রাশিদা চৌধুরী। আমরা গর্ব অনুভব করি এই নারীর জন্য যিনি আমাদের সিলেটের সন্তান এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তো আমি আমার বক্তব্যের শুরুতে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ আমরা উদযাপন করবো বছর জুড়ে, এবং তারই সাথে সময় বাংলায় দাঁড়িয়ে আজকে আমরা নারী শিক্ষার কথা বলছি, নারীর উন্নয়নের কথা বলছি, এবং আমরা ভাবছি কিভাবে আমাদের সমস্যাগুলো অতিক্রম করে আমরা সম্ভাবনার পথে অভিসারী থাকবো। নারী শিক্ষার পথ সুন্দর করতে এবং এই কিশোরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণে যার কথা স্মরণ করতে হয় রেভারেন্ড উইলিয়াম প্রাইস, তার থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সিলেটের নারী শিক্ষার এই যে অচলায়তন থেকে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ যারা তৈরি করেছে, বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন, ধারাবাহিকভাবে সেগুলো তত্ত্বগ্রথের সাথে বলেছেন গবেষক আমার শ্রদ্ধেয়জন অধ্যাপক ডক্টর আবুল ফজল ভাট্টা বলেছেন। তারা চমৎকার, আমি বলবো যে শিক্ষক অনুসন্ধানে কিছু কথা বলেছে, তারা দুজনই গবেষক। আমি কিন্তু আমাদের আজকের প্রধান অতিথির নেতৃত্বে কিছুদিন আগে এই সিলেটের নারী শিক্ষা সমস্যা এবং সম্ভাবনা শীর্ষক একটি কাজ করার সুযোগ পেয়েছিলাম। তারই আলোকে কিছু সমস্যা উত্তরণের কিছু দিক নিয়ে আমি ছোট্ট করে সেগুলো দিকগুলো তুলে ধরবো, কারণ আমি জানি
একটি বড়ই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা এই মিলন মেলায় আবারও নতুন করে পল্লবিত হবে, উদ্ভাসিত হবে এবং আনন্দে মাতোয়ারা হবে, কাজে কথা আমি বাড়াবো। যে কথাগুলো বলেছেন ডক্টর সাত্তার, তিনি বলেছিলেন যে পুরুষতান্ত্রিক মনোভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি, অবদমন এবং ডক্টর জফরশিকি বলেছিলেন যে আমাদের আচরণ লালিত যে সংস্কার, অর্থাৎ মানুষকে নারী হিসাবে না ভেবে, নারীকে নারীকে মানুষ হিসাবে না ভেবে নারী হিসাবে ভাবার এই যে আমাদের মনোভাব, তিনি সামন্তবাদের কথা বলেছেন, পুঁজিবাদের কথা বলেছেন এবং বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের আচরণ লালিত সংস্কারের কারণে আমরা নারীকে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারি নাই। সাংস্কৃতিক ক্ষেত্রেও তিনি বলেছেন এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে এই সিলেটে নারী যতখানি প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে বিকাশ বা নারী শিক্ষার যতখানি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এবং আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমাদের সিলেট অঞ্চলে বাল্যবিবাহের কারণে যে অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের কারণে যে নারী মৃত্যু করছে, সেই দিকগুলো তিনি সবসময় বলেন। তার কাজের ক্ষেত্রে তিনি সবসময় বলেন সাক্ষরতার কথা, তিনি ঝরে পড়া রোধ করার জন্য কাজ করেন। আমি একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে আরো কয়েকটি বিষয়ের দিকে আপনাদের একটুখানি মনোযোগ আকর্ষণ করাচ্ছি। আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি, আমাদের এখানে প্রতিকূল নারী বান্ধব পরিবেশ, অবশ্যই বাল্য বিবাহ এবং অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব, এগুলো আমাদের চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করছি। এছাড়াও এই বিষয়টি যদি আমাদের রেভারেন্ড উইলিয়াম প্যারিস কাজ করেছিলেন সে বিষয়ে, তিনি শুধু নারী শিক্ষা নয়, তিনি কিন্তু সুষম পুষ্টি অর্থাৎ নারী স্বাস্থ্য বিষয়ে কাজ করেছেন। এই কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে যে ব্যক্তিত্ব বা যে পরিবারের ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে, তিনি কিন্তু অনেক আগে, অনেক বছর আগে, আজ থেকে 132 বছর আগে কিন্তু নারী স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করেছিলেন। একটা কথা বলবো আমি এই সমাজের সুবিধা যে তথ্য প্রযুক্তির একটা বিশাল একটা বিস্তার ঘটেছে এবং তথ্য প্রবাহের দ্বার উন্মোচিত হওয়ার কারণে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি। কিন্তু এই উপকৃত ভালো জিনিসগুলো যখন আমরা অপপ্রয়োগ করছি, সেগুলো কিন্তু আমাদের নারী অর্থযাত্রার পক্ষে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ ছোট 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 ঘটনাগুলো দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির কারণে, ফেসবুকের কারণে অথবা বিভিন্ন কারণে এটি ছড়িয়ে পড়ছে এবং অনেক সময় দেখা যায় আমাদের কোমলমতি ছোট ছোট কন্যা শিশুরা ভুল পদক্ষেপের কারণে কোনো একটি বঞ্চনার শিকার হচ্ছে অথবা ভুলভাবে পা দিচ্ছে এবং সেটি এমনভাবে ছড়িয়ে পড়ছে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়ে, তখন আমাদের সেই কন্যা শিশুটির জীবন সংস্থায় দেখা দিচ্ছে এবং সে হয়তো বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কাজে তথ্য প্রযুক্তিকে আমরা যথোপযুক্তভাবে ব্যবহার করবো। তারপরে আমরা বলছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভালো করে পরিবহন ব্যবস্থাটা করা যায়, আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমার মনে হচ্ছে সিলেটে ঐতিহ্য রয়েছে, আমাদের বর্তমানও রয়েছে, কিন্তু অনেক কিছু রয়েছে প্রতিবন্ধকতা যেগুলো দূর করলে আমাদের মেয়েরা আরো নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এবং আমাদের ঝরে পড়ার হার কমে যায়, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানে সেলিব্রেশন ব্যবস্থা, আমি যখন শ্রেণী কলেজে কাজ করতাম তখন শিক্ষকদের নিয়ে আমরা কাজ করতে যে সবসময় বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেলিব্রেশন, পর্যাপ্ত সেলিব্রেশন ব্যবস্থা না থাকার কারণে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু পরবর্তীকালে তার স্বাস্থ্যের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে আমরা বলছি যে নিরাপদ আবাসন সম্পদ দূর দূরান্ত থেকে, অর্থাৎ আমরা আমি আমার প্রতিষ্ঠান অর্থাৎ মোরারিয়া কলেজ, সরকারি মহিলা কলেজ, এত বিশাল বিশাল প্রতিষ্ঠানের জন্য কিন্তু আবাসন ব্যবস্থা অত্যন্ত অপর্যাপ্ত। যে কারণে হচ্ছে কি যে আমাদের ছাত্রীরা অসময় দেখা যায় যে সিটের অভাবে হোস্টেলে পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছে না। সেই ক্ষেত্রে আমি কিছুদিন আগে
আসলে দেখেছি আমার একটা প্রতিবন্ধী ছাত্র, অনেক কষ্ট করে আমি তার জন্য একটি সেটের ব্যবস্থা করে দিয়েছি। তারপরে হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মহিলা শিক্ষকের সঙ্গে যদি আমরা আরো বেশি মহিলা শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিতে পারি, অর্থাৎ আমাদের ইন্টারেকশন গুলো মহিলা শিক্ষকের সঙ্গে একজন কন্যা শিশু মানবিক আদান প্রদান বা মানসিক মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন যত সহজে হয়, পুরুষ শিক্ষকের সাথে কিন্তু ততটা ভালোভাবে হয় না। সেক্ষেত্রে আমরা যদি বেশি বেশি করে মহিলা শিক্ষক আনতে পারি, তাহলে আমাদের এই কন্যা শিশুগুলো তাদের অভাবনীয়, তাদের সমস্যা, তাদের শারীরিক ও মানসিক সমস্যাগুলো, ডিপ্রেশনগুলো তারা কিন্তু সমস্যা করতে পারে। তারপরে আমি যেটা বলছি যে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেড়েছে, কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের জন্য কম এবং থাকলেও তাদের জন্য আলাদা করে সুযোগ সৃষ্টি করা হচ্ছে না। আরেকটি বিষয় আপনাদের খুবই ভালো লাগবে এই কথাটা, যে শুধুমাত্র আমাদের যে অঞ্চল এটি মানে তথাকথিত এসেছে ডক্টর রফি সেটি বলেছেন যে প্রত্যেকটি বাধা তো রয়েছে এবং আমরা এখন অনেকেই নিয়ে এসেছিলেন, কিন্তু রক্ষশীলতার একটি বাধা আমাদের কিন্তু প্রতি পদপদে জর্জরিত করছে। কাজে শুধুমাত্র মেয়েদের জন্য যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বা মাধ্যমিক বিদ্যালয় আরো বেশি করে তৈরি করা হয়, কারণ শুধুমাত্র মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা পড়াশোনা করতে যতক্ষণ স্বচ্ছন্দ বোধ করে, মা বাবারাও কিন্তু এডুকেশনের থেকে এখনো কিন্তু ততটা স্বচ্ছন্দ বোধ করেন না। কাজে এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যে মহাসড়কের প্রান্তে রয়েছে, আমাদের এই গ্রামীণ অবস্থার মধ্যে আমার মনে হয় আরো বেশি বেশি করে শুধুমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো দরকার। আমি সবশেষে এই কথাটাই বলবো শুধু যে আরো অনেক কথা রয়েছিল, কিন্তু শুধুমাত্র এই কথাটাই যে আসুন আমরা নিজেকে নিজে চিনি। আমাদের প্রতিকূলতা আছে, আমাদের প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে আমি শুধু নারী নই, আমি মানুষ। আমার আত্মসম্মানকে বলিয়ান হতে হবে এবং আমাকে যে কোনো অভিযোগ, যে কোনো সমস্যাগুলোকে নিজে মোকাবেলা করতে হবে। আমার সামনে একটি লক্ষ্য, আমি আলোকিত মানুষ হব, আমি প্রতিষ্ঠিত মানুষ হব এবং আমি নিজের পায়ে দাঁড়াবো। কাজে আমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমি শুধু একা না, আমার আশপাশটা নিয়েও আমি আরো বেশি এগিয়ে যাবো। আসুন আমরা সকলে মিলে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের প্রণয় বাংলাকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। কিশোরীগঞ্জ স্কুল হোক একটি মডেল স্কুল, যাতে সমগ্র বাংলাদেশের স্কুলের নাম ছড়িয়ে পড়ে এবং আমরা আজকে যেমন গর্বিতভাবে 132 বছরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আবার পরে 150 বছরে আবারও আমরা হয়তো থাকতে পাওয়াও পারি। আমাদের সন্তানরা আসবে এবং গর্ব করে বলবে যে আমরা কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে গর্বিত উত্তরাধিকার। সবাই নিরন্তর শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে এখানে অনেক গর্ব করার আছে। বিষয়টি হল সিলেটের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়। তো এইটা তো একটি গর্ব করার মতো বিষয়, তাই না? সে গর্বটা নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্লেন ধরতে হবে কালকে সকালেই। আমার একটি সরকারি মিটিংয়ে আমার থাকতে হবে কালকে 9টায়, এখান থেকে গিয়ে ধরতে পারবো না সকালে। সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নেব। কিন্তু যাওয়ার আগে আরেকটি গল্পের কথা বলে যাবো যে আমাদের মেয়েরা পিছনে থাকবে না। গত বছর মৌলভীবাজারে সার্কিট হাউসে একটি সভায় আমরা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর বেশ কিছু শিক্ষার্থীকে নিয়ে এসেছিলাম তাদের সাথে আলাপ করার জন্য। কেন বন্ধ হচ্ছে না তাদের কাছেই শুনতে চেয়েছিলাম। তারা আমার সাথে ছিলেন জেলা প্রশাসক এবং পুলিশ প্রধান দুজনেই, এবং পুলিশ প্রধান একটি কথা বলেছিলেন, জেলা প্রশাসক বলেছিলেন যে তোমাদেরকে রাস্তায় আসতে থেকে তোমরা উত্তপ্ত বরণের শিকার হও বলে তোমাদের সমস্যা। বললো যে হ্যাঁ, এখন তো ইফটিজিং বলা যায় না, কিন্তু আদালতের নির্দেশে উত্তপ্ত বরণ যৌন ভাইরাস বলতে হবে।
কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি। একটা না দরিয়া রাখিও, আমি এগুন কাট কাট করে লই।